দুর্নীতিবাজদের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কড়া হুঁশিয়ারি। যে হাত যখন দিয়েছি আমি ছাড়ব না। যুক্তরাষ্ট্রের নির্বাচনী সভায় গুলি, শঙ্কামুক্ত ট্রাম্প, বিশ্ব নেতাদের নিন্দা। রাষ্ট্রপতিকে শিক্ষার্থীদের স্মারকলিপি, 24 ঘণ্টার আলটিমেটাম। এইচএসসি পদার্থবিজ্ঞান প্রথম পত্রের ভুলে শিক্ষার্থীদের নম্বর কাটা যাবে না, জানালেন বোর্ড চেয়ারম্যান। Sponsored by Aviva Finance Limited. দেখছেন এটিএন নিউজ। রাত ৯টার নিউজ আওয়ারে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, আমি ফাইজার রাহলা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনামগুলো। VSL, Angle, Channel, HB, VSL, বিক্রমপুর স্টিল লিমিটেড। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দুর্নীতিবাজদের কাউকে ছাড়া হবে না। বিকেলে গণভবনে এক সংবাদ সম্মেলনে তিনি এই হুঁশিয়ারি দেন। কোটা নিয়ে উচ্চ আদালতের সিদ্ধান্তের জন্য অপেক্ষা করতে শিক্ষার্থীদের পরামর্শ দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আদালতের চূড়ান্ত রায়ের আগে তার কিছুই করার নেই। প্রধানমন্ত্রীর চীন সফর নিয়ে রবিবার বিকেলে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংবাদ সম্মেলন। বক্তব্য প্রদানের জন্য সবিনয় অনুরোধ করছি। চীন সফর নিয়ে সংবাদ সম্মেলন হলেও সাংবাদিকরা প্রধানমন্ত্রীকে সাম্প্রতিক বিভিন্ন বিষয় নিয়ে প্রশ্ন করেন, বিশেষ করে কোটা আন্দোলন নিয়ে। প্রধানমন্ত্রী পরিসংখ্যান দিয়ে বললেন, কোটা পদ্ধতি বাতিল হওয়ায় নারী ও পিছিয়ে থাকা এলাকার মানুষ সরকারি চাকরির ক্ষেত্রে চরমভাবে বঞ্চিত হচ্ছে। কোটা বন্ধ করে দেওয়ার পরে যদি হিসাবটা নেন, কোথাও কোথাও দেখা যাচ্ছে যে কোনো কোনো জেলা, 23টা জেলায় একটা লোকও পুলিশের চাকরি পায়নি। কোটা আন্দোলন করবার আগে তাদের তো পরীক্ষার রেজাল্টগুলি দেখে নেওয়া উচিত ছিল যে কোথায় তারা দাঁড়িয়েছে। আর দ্বিতীয় কথাটা হচ্ছে, মুক্তিযুদ্ধের বিরুদ্ধে আর মুক্তিযুদ্ধের বিরুদ্ধে এত ক্ষোভ কেন? মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরাও পাবে না, তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে? সেটা আমার প্রশ্ন, দেশবাসীর কাছেও প্রশ্ন, যে রাজাকারের নাতিপুতিরা সব কিছু পাবে, মুক্তিযোদ্ধারা পাবে না। আদালতেই কোটার বিষয়টি সমাধান হতে হবে জানিয়ে শেখ হাসিনা সতর্ক করে দিয়ে বলেছেন, কোটা নিয়ে শিক্ষার্থীদের ভুল বোঝানো হচ্ছে। সতর্ক করলেন, আন্দোলনের নামে সহিংস কিছু করলে ব্যবস্থা নেওয়া হবে। আদালতে যখন চলে গেছে, তার যখন রায় হয়েছে, তো সেই রায়ের বিরুদ্ধে এখন এই মুহূর্তে আমার তো দাঁড়ানোর কোনো অধিকার নাই। এটা বাস্তবতা, এই বাস্তবতা তাদের মানতে হবে। আর যদি না মানে কিছু করার নাই, আর রাজপথে আন্দোলন করে যাচ্ছে, আন্দোলন করতেই থাকবে। তবে কোনো ধ্বংসাত্মক কাজ করতে পারবে না। যতক্ষণ তারা শান্তিপূর্ণভাবে করে যাচ্ছে, কেউ কিছু বলছে না। কিন্তু এর বাইরে যখন কিছু করবে, পুলিশের গায়ে হাত দেওয়া বা পুলিশের গাড়ি ভাঙা বা এভাবে আক্রমণ, এগুলি যদি করতে যায়, তাহলে তখন তো আইন তার আপন গতিতে চলবে। এখানে আমাদের কোনো কিছু করার নেই। দুর্নীতি নিয়ে এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রীর সাফ জবাব, দুর্নীতিবাজদের ছাড়া হবে না। যেটা আমার জিরো টলারেন্স ঘোষণাই আছে, আমি সেটা ধরছি। আমার বাসায় কাজ করে গেছে পিয়ন, সে এখন 400 কোটি টাকার মালিক। হেলিকপ্টার ছাড়া চলে না। হ্যাঁ, বাস্তব কথা। কী করে বানালো এই টাকা? যখনই আমি জানছি, তাকে বাদ দিয়ে তার কার্ডটা সব সিজ করে সব আমার ব্যবস্থা আমি নিচ্ছি। যে হাত যখন দিয়েছি আমি ছাড়বো না, যেখানেই হোক, যেই হোক, আমাকে বদমাসে আমি কেয়ার করি না। প্রশ্নপত্র ফাঁস নিয়ে এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেছেন, যে প্রশ্ন ফাঁস করবে এবং যে তা ব্যবহার করবে সবার বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হবে। যখন ধরা পড়েছে, এটা তদন্ত হবে, বিচার হবে। আর যেটা বলেন যে হ্যাঁ, যারা বেনিফিশিয়ারি, যদি তাদের খুঁজে বের করা যায়, তবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব না কেন? তাদের তো চাকরি করার কোনো অধিকারই থাকবে না। এ সময় আমেরিকার প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্পের উপর হামলার তীব্র নিন্দাও করেন তিনি। কিন্তু দুঃখজনক যে তিনি একজন প্রেসিডেন্সিয়াল ক্যান্ডিডেট, আর তার উপরে এই ধরনের হামলা করা, আমরা এটা নিন্দা জানাই অবশ্যই। রেজন ফয়েজ, এটিএন নিউজ, ঢাকা। যুক্তরাষ্ট্রের আসন্ন নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে হত্যা চেষ্টার ঘটনায় পুরো বিশ্বজুড়ে তোলপাড় চলছে। নির্বাচনী সভায় বক্তব্যের সময় অল্পের জন্য বেঁচে গেছেন ট্রাম্প, গুলি তার কান ছুঁয়ে বেরিয়ে গেছে। ঘটনার সাথে সাথে নিরাপত্তা বাহিনীর গুলিতে হামলাকারীও নিহত হয়েছে। হামলার নিন্দা জানিয়েছেন বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধান। আরও জানাচ্ছেন সুদীপ ঘোষ।
স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় পেনসিলভানিয়ায় এক নির্বাচনী সভায় বক্তৃতা দিচ্ছিলেন ডোনাল্ড ট্রাম্প। হঠাৎই গুলির শব্দ। সঙ্গে সঙ্গে মঞ্চে বসে পড়েন ট্রাম্প। এ সময় ট্রাম্পের চারপাশ ঘিরে ফেলেন সিক্রেট সার্ভিসের সদস্যরা। কিছুক্ষণ পর উঠে দাঁড়ান ট্রাম্প। তার কান ও গাল বেয়ে রক্ত পড়তে দেখা যায়। এ সময় মুষ্টিবদ্ধ হাত ঊর্ধ্বে তুলে ধরেন ট্রাম্প। দুর্বৃত্তের ছোড়া গুলিতে আহত হন ট্রাম্প। তার ডান কানের উপরের অংশে ছিদ্র হয়ে গেছে। ঘটনাস্থল থেকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসা নিয়ে কিছু সময়ের মধ্যেই বাড়ি ফেরেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। পরে এক এক্স বার্তায় ভয় না পেয়ে দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন ট্রাম্প। প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুসারে জানা যায়, কাছের একটি ভবনের ছাদ থেকে ট্রাম্পকে লক্ষ্য করে গুলি করেছে এক ব্যক্তি। পরে এফবিআই জানায় হামলাকারীর নাম থমাস ম্যাথিউ ক্রুকস, বয়স 20 বছর। পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের ভোটার রেকর্ড বলছে ট্রাম্পের নিজের দলেরই নথিভুক্ত সদস্য হামলাকারী। ঘটনাটিকে খুনের চেষ্টা হিসেবে দেখছে এফবিআই। আমেরিকার সিক্রেট সার্ভিস ওই এলাকায় ট্রাম্পের নিরাপত্তা দায়িত্বে ছিল। তাদের গুলিতেই ওই তরুণ নিহত হন। এ ঘটনায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। এরই মধ্যে সিক্রেট সার্ভিসের পরিচালককে ডেকে পাঠিয়েছে মার্কিন কংগ্রেসের ওভারসাইট কমিটি। ট্রাম্পের উপর হামলার ঘটনার নিন্দা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এক বিবৃতিতে বাইডেন বলেন, এ ধরনের সহিংসতার স্থান যুক্তরাষ্ট্রে নেই। তিনি তার রিপাবলিকান প্রতিদ্বন্দ্বীর জন্য উদ্বেগ প্রকাশ করেছেন। ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা, জর্জ ডব্লিউ বুশ, বিল ক্লিন্টন ও জিমি কার্টার। এই রাজনৈতিক সহিংসতার নিন্দা জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধান। পর্যবেক্ষকরা বলছেন, মুখে রক্ত নিয়ে ট্রাম্পের মুষ্টিবদ্ধ হাত ও সিক্রেট সার্ভিসের সদস্যরা তাকে মঞ্চ থেকে সরিয়ে নিচ্ছেন। এ ছবি শুধু ইতিহাস বানায়নি, বরং এগুলোই নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনের হিসাব নিকাশ পাল্টে দিতে পারে। সুদীপ ঘোষ, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। কোটা বিরোধী আন্দোলন আগামী 24 ঘন্টার মধ্যে সংসদ অধিবেশন ডেকে কোটা সমস্যার সমাধানের জন্য রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বরাবর স্মারকলিপি দিয়েছেন কোটা বিরোধীরা। শিক্ষার্থীদের বিরুদ্ধে করা মামলা তুলে নেওয়ার আহ্বান জানিয়েছেন আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম। তিনি জানান, পরিস্থিতি পর্যবেক্ষণ করে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে। কোটা বিরোধী ছাত্র আন্দোলন পদযাত্রা দুপুর 1টার দিকে 0 পয়েন্ট এলাকায় পৌঁছলে ব্যারিকেড দিয়ে আটকে দেয় পুলিশ। প্রায় আধা ঘন্টা চেষ্টা চলে সেই বাধা অতিক্রমের। প্রথম দিকে পুলিশ শক্ত অবস্থানে থাকলেও একটি পর্যায়ে সেই বাধা পেরিয়েই বঙ্গভবনের দিকে এগিয়ে যায় মিছিলটি। তবে গুলিস্তান এলাকায় পুলিশ কৌশলে গাড়ি দিয়ে আটকে দিলে সেখানেই অবস্থান নেয় আন্দোলনকারীরা। এর আগে পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরির সামনে থেকে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীরা গণ পদযাত্রা করে শাহবাগের দিকে এগিয়ে যায়। সেখান থেকে কোনো বাধা ছাড়াই এগুতে থাকে মৎস্য ভবনের দিকে। তবে প্রধানমন্ত্রী কর্মসূচি চলায় মাঝপথে কিছুটা আটকে থাকে গণ পদযাত্রা। এরপর শিক্ষা ভবন চত্বর, 0 পয়েন্ট ও জিপিওর সামনে পুলিশ ব্যারিকেড দিয়ে আটকানোর চেষ্টা করে শিক্ষার্থীদের। অবশ্য সচিবালয় ও গুলিস্তান এলাকায় প্রায় 2 ঘন্টা অবস্থান নিয়ে স্লোগানে মুখরিত করে রাখে আন্দোলনকারীরা। আমাদেরকে কোটা সংশোধন পাস করে কোটা সংস্কার করতে হবে। এখন এই আন্দোলনের দৃঢ়তর এই মাত্রাটা যদি প্রশাসন না বুঝতে পারে, সেটা মনে করে প্রশাসনের ব্যর্থতা। এত সহজেই আন্দোলন থামবেও না। আন্দোলন যত আগাবে আন্দোলন তত ভালো হবে, আন্দোলন তত সফল হচ্ছে না। কোনো জায়গায় ছাড় দেওয়া বা আবদ্ধ রাখা এইসব জায়গার মধ্যে আমরা নাই। আমরা চেষ্টা করেছি শান্তিপূর্ণভাবে তাদের কর্মসূচি যেন শেষ হয়, আমরা সেইভাবে কাজ করে যাচ্ছি। দুপুর 2:30টার দিকে গুলিস্তান থেকে 12 সদস্যের একটি প্রতিনিধি দল বঙ্গভবনে গিয়ে রাষ্ট্রপতির সামরিক সচিবের কাছে স্মারকলিপি হস্তান্তর করেন। এদিকে পরিস্থিতি পর্যবেক্ষণ করে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানিয়েছেন আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম। আমাদের স্মারকলিপিতে আমরা মহামান্য রাষ্ট্রপতির কাছে 24 ঘন্টার জন্য একটি সুপারিশ করেছি যে আগামী 24 ঘন্টার মধ্যে আমরা চাই সংসদে অধিবেশন ডেকে সেটার আইন পাশের জন্য কার্যকর ব্যবস্থা নেওয়া হোক অথবা অধিবেশন আহ্বান করা হোক। আমরা আগামী 24 ঘন্টার মধ্যে
এই দৃশ্যমান পদক্ষেপ দেখতে চাই। পরে মিছিল নিয়ে নিজ নিজ ক্যাম্পাসে ফিরে যান আন্দোলনকারীরা। মনিরুল ইসলাম ইন্টু, এটিএন নিউজ, ঢাকা। কোটা সংস্কারের দাবিতে আজ রাষ্ট্রপতি বরাবর জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি জমা দিয়েছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। দুপুরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীরা এই স্মারকলিপি দেন। চট্টগ্রামে স্মারকলিপি জমা দিয়ে 24 ঘণ্টার মধ্যে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান শিক্ষার্থীরা। 8 কিলোমিটার গণপদযাত্রা শেষে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন রাজশাহীর শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের পদযাত্রার সময় সড়কে যানজটের ফলে ভোগান্তিতে পড়েন নগরবাসী। এদিকে সারা দেশে শিক্ষার্থীদের উপরে হামলা ও মামলার প্রতিবাদে এবং কোটা সংস্কারের এক দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও সংহতি সমাবেশ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। মিছিল নিয়ে তারা বিশ্ববিদ্যালয়ের প্রধান গেটে ঢাকা আরিচা মহাসড়কে সমাবেশ করেন। কুষ্টিয়ায় কোটা সংস্কারের এক দফা দাবিতে গণপদযাত্রা কর্মসূচি পালন করেছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। পরে জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি দেন তারা। একই দাবিতে বরিশাল ও কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয়ে স্মারকলিপি দেন কোটা বিরোধী আন্দোলনরত শিক্ষার্থীরা। কোটা আন্দোলনে পুলিশের উপরে হামলায় করা মামলাটি তার নিজস্ব গতিতেই চলবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। কোটা বিরোধীরা না বুঝে আন্দোলন করছে বলেও মনে করেন তিনি। দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় মাদক পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। যদি মেরিট না দেখি বাতিল হবে, আর মেরিট থাকলে মানে এই ঘটনা অনুযায়ী মানে তদন্ত হয়ে তার বিচার ব্যবস্থা আমরা প্রেরণ করব। তারা যেগুলি করছে এগুলো মনে হয় তারা না বুঝে করছে। এটা পরিষ্কার হাইকোর্টের থেকে সুপ্রিম কোর্ট থেকে নির্দেশনা দিয়েছে 8 তারিখে এটার একটা রায় ঘোষণা করবে, শুনানি হবে। সেই শুনানি দিয়ে তাদেরকেও পার্টিসিপেট করতে বলছে, সেগুলি না করে তারা রাস্তা অবরোধ করছে। সরকারি চাকরির প্রথম ও দ্বিতীয় শ্রেণীতে মুক্তিযোদ্ধা সহ 56% কোটা পদ্ধতি বাতিলের পরিপত্র অবৈধ ঘোষণা করে পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছেন হাইকোর্ট। রোববার বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ পূর্ণাঙ্গ এই রায় প্রকাশ করেন। গত বৃহস্পতিবার রায়ের মূল অংশ প্রকাশিত হয়, যেখানে বলা হয় সরকার চাইলে কোটা বাড়াতে বা কমাতে পারবে। এ বিষয়ে হাইকোর্টের রায় বিবাদীদের জন্য কোনো বাধা তৈরি করবে না। কোটা পূরণ না হলে কর্তৃপক্ষ শূন্য পদে সাধারণ মেধা তালিকা থেকে নিয়োগ দিতে পারবে। হাইকোর্টের দেওয়া রায়ে 2018 সালের 4 অক্টোবর সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে 30% মুক্তিযোদ্ধা কোটা সহ 56% কোটা বাতিল করে জনপ্রশাসন মন্ত্রণালয়ের পরিপত্র অবৈধ ঘোষণা করা হয়। এই রায় পাওয়ার 3 মাসের মধ্যে নবম গ্রেড বা প্রথম শ্রেণী এবং দশম থেকে ত্রয়োদশ বা দ্বিতীয় শ্রেণীর সরকারি চাকরিতে কোটা পুনর্বহাল করতে নির্দেশ দেন হাইকোর্ট। রায়ে আরও বলা হয়েছে মুক্তিযোদ্ধার সন্তান ও নাতি নাতিদের জন্য কোটা পুনর্বহাল করতে সরকারকে নির্দেশ দেওয়া হলো। একই সঙ্গে জেলা, নারী, প্রতিবন্ধী ব্যক্তি এবং ক্ষুদ্র জাতিগোষ্ঠীর জন্য কোটা বজায় রাখার নির্দেশও দেওয়া হয়েছে। কোটা ব্যবস্থা নিয়ে সরকারের অবস্থান ও হাইকোর্টের পূর্ণাঙ্গ রায়ে সংকট আরও বাড়বে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। আবারও রাজপথের আন্দোলনে সক্রিয় হওয়ার জন্য যুগপৎ আন্দোলনে থাকা বিভিন্ন রাজনৈতিক দল ও জোটের সাথে ধারাবাহিক বৈঠক করছে বিএনপি। এরই অংশ হিসেবে বিকেলে রাজধানীর গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে 12 দলীয় জোটের সাথে বৈঠক করেন বিএনপির লিয়াজো কমিটির নেতারা। বৈঠকে আন্দোলনের কৌশল, প্রস্তুতি ও কর্মসূচি নিয়ে আলোচনা করা হয়। বৈঠক শেষে সংবাদ সম্মেলনে নজরুল ইসলাম খান কোটা বিরোধী আন্দোলন নিয়ে দলের অবস্থান তুলে ধরেন। তিনি বলেন, কোটা বিরোধী আন্দোলনে যৌক্তিক সমাধান না আসায় নতুন করে সংকট তৈরি করবে। ছাত্রদের দাবি ছিল কোটা সংস্কারের আন্দোলন, কোটা সংস্কার, কোটা বাতিল না। এই কয়েকটা বছর ধরে এই আন্দোলন বা বিষয়টাকে জিয়ে রাখা এটা অর্থহীন হয়েছে। উচিত ছিল সেটা হলো যে সংস্কারের ব্যবস্থা করা আর কি, এবং যুক্তিসঙ্গতভাবে সংস্কার। বারবার আমরা দেখছি যে সংকট সৃষ্টি করা হচ্ছে, সংকট বৃদ্ধি করা হচ্ছে, এটা গ্রহণযোগ্য না। কোটা বিরোধী আন্দোলনে যখন উত্তাল সারা দেশ, তখন আলোচনায় বগুড়ার সোনাতলার এক বীর মুক্তিযোদ্ধা। নিকটাত্মীয়ের 3 ছেলেকে নিজের সন্তান দেখিয়ে চাকরি পাইয়ে দিয়েছেন মুক্তিযোদ্ধা কোটায়।
সেই ঘটনা প্রকাশ, দুদকের মামলা এবং চাকরি থেকে ওই 3 ছেলের বরখাস্তের ঘটনায় চলছে তোলপাড়। শফিকুল ইসলাম শফিকের ক্যামেরায় উত্তরাঞ্চলীয় ব্যুরো প্রধান চপল সাহার অনুসন্ধানী প্রতিবেদন। পত্রপত্রিকায় এই সংবাদ প্রকাশের সঙ্গে সঙ্গে দেশ জুড়ে দেখা দেয় তীব্র প্রতিক্রিয়া। চলমান কোঠাবিরোধী আন্দোলনের সাথে বিষয়টি আরও প্রাসঙ্গিক হয়ে ওঠে। প্রকৃত ঘটনা জানতে বগুড়ার সোনাতলা উপজেলার এটিএন নিউজের অনুসন্ধান। বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলামের বাড়ি সদর ইউনিয়নের রানীরপাড়া গ্রামে। তিনি সোনাতলা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার। রফিকুল ইসলাম 2 মেয়ের জনক, তার কোনো ছেলে নেই। তবে জাতীয় পরিচয়পত্রে বাবার এবং মায়ের নামে যথাক্রমে নিজের এবং স্ত্রী রেবেকা সুলতানার নাম দিয়ে মুক্তিযোদ্ধা কোঠায় তিনি চাকরি পাইয়ে দিয়েছেন 3 জনকে। ভুয়া এনআইডি কার্ড করে অর্থের বিনিময়ে চাকরি পাইয়ে দেওয়ার অভিযোগ তুলে মামলা করেন আরেক মুক্তিযোদ্ধা মকবুল হোসেন। দুদক মামলা আমলে নেওয়ার পর সাময়িক বরখাস্ত হয়েছেন মুক্তিযোদ্ধার সেই 3 কথিত সন্তান। যার দিকে অভিযোগের তীর, তিনি বলছেন ছেলে সন্তান নেই বলে ভাই ও বোনের 3 ছেলেকে তিনি দত্তক নেন। আইন অনুযায়ী নিজের সম্পত্তি তাদের লিখে দিয়েছেন এবং তার পরিচয়েই তারা বড় হয়েছে। মুক্তিযোদ্ধা কোঠা নয়, মেধার ভিত্তিতেই তারা পুলিশ ও ফায়ার সার্ভিসে চাকরি পেয়েছেন। পিতৃস্নেহ ও সরল বিশ্বাসে সন্তান পালক নিয়ে তিনি আজ চক্রান্ত ও ষড়যন্ত্রের শিকার। ওদের সাথে আমাদের জমি জমা নিয়ে একটা গন্ডগোল অনেক আগের থেকেই ছিল। এটা আমার বিরুদ্ধে একটা চক্রান্ত ছাড়া আর কিছুই নয়। বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম এলাকার সজ্জন ও ভালো মানুষ হিসেবেই পরিচিত। পত্রপত্রিকায় 7 জন ভুয়া সন্তানের কথা বলা হলেও তার পালক ছেলে হিসেবে পাওয়া যাচ্ছে 3 জনের নাম। স্বজন ও পড়শিরা বলছেন দীর্ঘদিনের মামলা মোকদ্দমার কারণে এমন বিরোধে জড়িয়েছে 2 মুক্তিযোদ্ধা পরিবার। ছোট নিয়ে লেখাপড়া করাছি করে আমি ছেলে করে চাকরি দিছি, আমি কোনো কোঠায় যাইনি। যদি আমার বাবা মার এই কোঠাটা থাকতো তখন তো আমরাই 2 বোন পড়াশোনা করে বড় কিছু হওয়ার চিন্তা ভাবনা করতাম। অভিযোগকারী বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন এটিএন নিউজের ক্যামেরা দেখে বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন। তার কথায়ও উঠে আসে পারিবারিক পুরনো মামলার কথা। তদন্ত করছে দুদক। উনি অন্যের সন্তানকে নিজের সন্তান পরিচয় দিয়ে চাকরিতে, সরকারি চাকরিতে নিয়োগে সহযোগিতা করেছেন। রফিক সাহেব এবং তার যে পালিত 3 জন সন্তান, তাদের বিরুদ্ধে আমরা 3টি মামলা দায়ের করি। তদন্তেই প্রকাশিত হবে ঘটনা সত্য না ষড়যন্ত্র। চপল সাহা, এটিএন নিউজ, সোনাতলা, বগুড়া। ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান জানিয়েছেন চলমান এইচএসসি পরীক্ষার পদার্থবিজ্ঞান প্রথম পত্রের ইংরেজি ভার্সনের প্রশ্নে ভুল থাকায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এটিএন নিউজকে আজ তিনি আরও জানিয়েছেন প্রশ্নে ভুলের কারণে শিক্ষার্থীদের নম্বর কাটা যাবে না। কিশোর জাহান বিস্তারিত জানাচ্ছেন। অ্যান্সারটা হচ্ছে এরকম হয়ে যাচ্ছে যে 5/4 লিখতে হচ্ছে। তো এটা আসলে ম্যাথামেটিক্যাল এরর দেখাচ্ছে। আমরা যখন মিসদের বা স্যারদেরকে বলেছি, ওরা বলেছে এটা তো বোর্ড, মানে এটা তো সবাই পেয়েছে, আমরা তো তোমাদেরকে পার্টিকুলারলি কোনো সলভ করে দিতে পারবো না। প্রশ্নে গড়বড় যে ছিল পরীক্ষার্থীদের কথায় তা স্পষ্ট। বৃহস্পতিবার অনুষ্ঠিত হওয়া পদার্থবিজ্ঞান প্রথম পত্রের ইংরেজি ভার্সনের প্রশ্নেই এ গড়বড়। কয়েকটা ট্রান্সলেশন ভুল ছিল, যেটা সমস্যা হয়নি, মানে লাইক তখন তো আমরা বুঝতে পারিনি যে ট্রান্সলেশন ভুল আছে। তখন তো মনে হচ্ছিল আমার নিজেরই ভুল, বাট পরে দেখি যে না, এটা যারা অ্যান্সার করেছে তাদের কারোই মিল ছিল না। প্রশ্নে ভুল ও অসঙ্গতির কথা বলছেন শিক্ষক শিক্ষার্থীরা। এমসিকিউ অংশে একটি এবং সৃজনশীল অংশটিতে ভুল অসঙ্গতির কথা বলছেন তারা। বাংলা ও ইংরেজি ভার্সনের প্রশ্ন পর্যালোচনায় দেখা যায় বাংলা ভার্সনের 4 নম্বর প্রশ্নে কিনারা 0.5 মিটার উঁচু বলা হলেও ইংরেজি প্রশ্নে তা 5 মিটার বলা হয়েছে। একই রকমভাবে সৃজনশীলের 7 নম্বর প্রশ্নে বাংলায় কোনো দোলকের শক্তি বেশি জানতে চাওয়া হলেও ইংরেজি ভার্সনে প্রশ্ন ছিল হুইচ পেন্ডুলাম ইজ মোর পাওয়ারফুল। যদিও পদার্থবিজ্ঞানের ভাষায় শক্তি ও পাওয়ার এক জিনিস নয় বলছেন শিক্ষকরা। আমাদের যে রোডস অফ ব্যাংকিং, তো এখানে রোডসের একটা সাইড থেকে একটা সাইড উঁচু কখনো 5 মিটার হয় না। 5 মিটার তো অনেক উঁচু। পদার্থবিজ্ঞান ইংরেজি ভার্সনের প্রশ্ন ভুলের বিষয়টি বিভিন্ন কলেজের অধ্যক্ষরা এরই মধ্যে বোর্ডে জানিয়েছে বলে নিশ্চিত করেছেন ঢাকা বোর্ডের চেয়ারম্যান। এ বিষয়ে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে? আমাদের এই হেড এক্সামিনারদের মিটিং আছে,
সেখানে আমরা এগুলো মানে প্রত্যেকটা বিষয়ে পুঙ্খানুপুঙ্খ দেখব, যাচাই বাছাই করব। সেখানে যদি আরও এই ধরনের কোনো অসঙ্গতি পেয়ে থাকি অবশ্যই সেটা আমরা প্রতিকার করব। প্রশ্ন ভুল থাকলে শিক্ষার্থীরা পূর্ণ নাম্বার পাবেন বলেও আশ্বস্ত করেন ঢাকা বোর্ডের চেয়ারম্যান। আমাদের যে নীতিমালা আছে যে আমাদের প্রশ্ন যে কারণেই ভুল হোক না কেন, যদি ভুল প্রশ্ন হয়ে থাকে শিক্ষার্থীরা যদি সেটা টাচ করে থাকে সেটা পূর্ণ নম্বর পাবে তারা। পাশাপাশি যে এমসিকিউতে একটা ভুল এসছে সেটাও সে পূর্ণ নম্বর পাবে। কিশোর জাহান, এটিএন নিউজ, ঢাকা। বর্তমান সরকারে দুঃশাসন দুর্নীতি গ্রাস করেছে, আর এমন সময়ে মানুষ এরশাদের প্রয়োজনীয়তা অনুভব করছে বলে দাবি করেছেন জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু। সকালে জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা এইচ.এম. এরশাদের ৫ম মৃত্যুবার্ষিকীতে তার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন দলটির মহাসচিব মুজিবুল হক চুন্নু। শ্রদ্ধা নিবেদন শেষে এসব মন্তব্য করেন তিনি। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, দেশে দুর্নীতি সীমা ছাড়িয়েছে। তবে জাতীয় পার্টির শাসনামলে দেশে দুর্নীতি কম ছিল দাবি করে তিনি বলেন, আদর্শ রাষ্ট্রনায়কের ভূমিকায় দেশের মানুষ আজও এরশাদকে স্মরণ করে। দেশের যে বর্তমানে দুরবস্থা, একটা লুটপাটের সন্ত্রাস এই দেশে চলছে, এরশাদ সাহেব আদর্শ প্রতিষ্ঠিত করে আগামী দিনে এই দেশে জাতীয় পার্টি যদি আবার ক্ষমতা আসতে পারে তাহলে এই দেশের মানুষের মুক্তি আনা সম্ভব। মিয়ানমার রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু করতে আগ্রহী বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। ইউরোপিয়ান ইউনিয়নের রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি আজ মন্ত্রীর কার্যালয়ে বিদায়ী সাক্ষাৎ করতে আসার পর গণমাধ্যমকে একথা জানান তিনি। ইইউ রাষ্ট্রদূতের সাথে আলোচনা প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী জানান, ইইউভুক্ত দেশ ইটালি, জার্মানি, গ্রিস ও রোমানিয়া বাংলাদেশ থেকে ৩,০০০ কর্মী নেবে। বিমস্টেকভুক্ত পররাষ্ট্রমন্ত্রীদের রিট্রিট সম্মেলন প্রসঙ্গেও কথা বলেন মন্ত্রী। জানান, মিয়ানমারের পররাষ্ট্রমন্ত্রী থান সুই বলেছেন, দেশটির অভ্যন্তরীণ পরিস্থিতির কারণে এই মুহূর্তে রোহিঙ্গাদের ফেরত পাঠানো ঝুঁকিপূর্ণ। পরিস্থিতি স্বাভাবিক হলেই প্রত্যাবাসন শুরু করবে তারা। পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, সেপ্টেম্বরে থাইল্যান্ডে অনুষ্ঠেয় বিমস্টেক সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যোগ দেবেন। সম্মেলনের পর বিমস্টেকের পরবর্তী সভাপতির দায়িত্ব পালন করবে বাংলাদেশ। পররাষ্ট্রমন্ত্রী যিনি মায়ানমারের উপপ্রধানমন্ত্রীও, তার সাথে দ্বিপাক্ষিক বৈঠক হয়েছে। এখন যে রাখাইন প্রভিন্সে, আরাকান স্টেটে যে পরিস্থিতি, সেটি আসলে রোহিঙ্গাদেরকে এই মুহূর্তে সেখানে পাঠানো একটু ঝুঁকিপূর্ণ। তো যখনই পরিস্থিতির উন্নতি হবে তারা এই রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু করতে চায়। বাংলাদেশের টাইপ 2 ডায়াবেটিক্স রোগীদের জন্য ইমপাগলিফ্লোজিনের কার্যকারিতা এবং নিরাপত্তার উপরে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। দুপুরে ঢাকা ক্লাবে রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেডের সহযোগিতায় দেশের ১,৩৪০ জন রোগীর উপর পরিচালিত এফএসএম জরিপের ফলাফল প্রকাশ করা হয়। গবেষণায় ওষুধটির কার্যকারিতা উল্লেখযোগ্য বলেও দাবি করা হয়। অনুষ্ঠানে চেয়ারপারসন হিসেবে উপস্থিত ছিলেন বায়োডেমের একাডেমিক ডিরেক্টর প্রফেসর ডক্টর ফারুক পাঠান। এছাড়াও বিএসএমএম এর সহযোগী অধ্যাপক ডক্টর শাহজাদা সেলিম, গ্রিন লাইফ মেডিকেল কলেজ ও হাসপাতালের সহযোগী অধ্যাপক ডক্টর তানজিনা হোসেন সহ ১৫০ শতাধিক চিকিৎসক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। জাতীয় রপ্তানি ট্রফিতে স্বর্ণ, রৌপ্য এবং ব্রোঞ্জ পদক পেল দেশের খ্যাতনামা শিল্প পরিবার প্রিমিটেক গ্রুপের ৩টি সহযোগী প্রতিষ্ঠান। রোববার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় রপ্তানি ট্রফি 2021-22 প্রদান করে বাণিজ্য মন্ত্রণালয়। এতে প্রিমিটেক গ্রুপের ফারদিন এক্সেসরিজ লিমিটেড স্বর্ণ, পদ্মা স্পিনিং অ্যান্ড কম্পোজিট লিমিটেড রৌপ্য এবং স্টার প্যাকেজিং এক্সেসরিজ লিমিটেড ব্রোঞ্জ ট্রফি লাভ করে। প্রিমিটেক গ্রুপ ও ফারদিন এক্সেসরিজের চেয়ারম্যান ওমর ফারুক, পদ্মা স্পিনিং অ্যান্ড কম্পোজিট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল কাইয়ুম এবং স্টার প্যাকেজিংয়ের দেলোয়ার হোসেন মাসুক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে ট্রফি গ্রহণ করেন। এ নিয়ে প্রিমিটেক গ্রুপ 9 বার জাতীয় রপ্তানি ট্রফি লাভ করল। জাতীয় রপ্তানি ট্রফিতে স্বর্ণপদক পেয়েছে নাইস ডেনিম লিমিটেড। টেক্সটাইল ফেব্রিক্স রপ্তানিতে সর্বাধিক বৈদেশিক মুদ্রা অর্জন করায় এই স্বীকৃতি পেয়েছে প্রতিষ্ঠানটি। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত থেকে পুরস্কার গ্রহণ করেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক নূর ই ইয়াসমিন ফাতিমা। সাদ গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান নাইস ডেনিম লিমিটেড প্রতিষ্ঠার পর থেকে বৈদেশিক মুদ্রা অর্জন ও কর্মসংস্থান সৃষ্টি সহ জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
এবারে জানাবো দেশের বাইরের খবর। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবিকে 8 দিনের রিমান্ড মঞ্জুর করেছে দেশটির একটি আদালত। রোববার এই রিমান্ডের আদেশ দেন দেশটির জবাবদিহিতা আদালত। সন্ত্রাসবাদের সমর্থন ও সেনাবাহিনীর ওপর হামলা, রাষ্ট্রীয় গোপন নথি ফাঁস এবং দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহার করে রাষ্ট্রীয় উপহার সামগ্রী আত্মসাতের অভিযোগে নতুন করে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয় তাদের বিরুদ্ধে। দেশটির জাতীয় জবাবদিহিতা ব্যুরোকে আদিয়ালা কারাগারে ইমরান বুশরাকে জিজ্ঞাসাবাদের জন্য 8 দিনের রিমান্ডের আদেশ দেন পাকিস্তানের জবাবদিহি আদালত। আগামী 22 জুলাই তাদেরকে আদালতে হাজির করা হবে। এর আগে শনিবার ইদ্যত না মেনে বেআইনিভাবে বিয়ের মামলা থেকে খালাস দেওয়া হয় পিটিআই নেতা ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবিকে। তবে নতুন করে তোষাখানা মামলায় গ্রেফতার করা হয় তাদেরকে। ফলে কারাগারেই থাকতে হচ্ছে পিটিআই নেতা ও তার স্ত্রীকে। এবার এক নজরে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। দুর্নীতিবাজদের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কড়া হুঁশিয়ারি। যে হাত যখন দিয়েছি আমি ছাড়ব না। নির্বাচনী সভায় গুলিবিদ্ধ ট্রাম্প এখন শঙ্কামুক্ত, বিশ্ব নেতাদের নিন্দা। রাষ্ট্রপতিকে শিক্ষার্থীদের স্মারকলিপি 24 ঘণ্টার আলটিমেটাম। এইচএসসি পদার্থবিজ্ঞান প্রথম পত্রের প্রশ্নে ভুল, নম্বর কাটা যাবে না জানালেন বোর্ড চেয়ারম্যান। মিয়ানমার রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু করতে চায় জানালেন পররাষ্ট্রমন্ত্রী। এবং ইমরান খান ও স্ত্রী বুশরা বিবিকে আবার রিমান্ডে দিয়েছেন পাকিস্তানের আদালত। Sponsored by Abiba Finance Limited. এই ছিল নিউজ আওয়ার। এটিএন নিউজের সব খবর জানতে ভিজিট করুন www.atnnewstv.com। এছাড়া চোখ রাখুন এটিএন নিউজের ইউটিউব ও ফেসবুক পেজে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন এটিএন নিউজ।